নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। কোর্ট মানে বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন, এদের একের পর এক দুর্বোধ্য সিদ্ধান্ত এবং দ্বিচারিতা আজকে সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে, আর আজকে পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জীবনযাত্রাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে। কেন এই কথা বলছি আপনাদেরকে পর 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 ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো কথাগুলো আপনারও মনের কথা কিনা, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে, অন্তত চেষ্টা করে। প্রথমে একটু বলে রাখি আপনাদের যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন এবং আপনি বা আপনারা হাত খুলে কমেন্টে লিখুন আপনাদের মতামত, একটু শেয়ার করুন। তাতে কি হবে, আপনাদেরও যে মনের যে কথাগুলো, সেই কথাগুলো একটু যদি উঁচু তলায় গিয়ে তাদের কানে পৌঁছয়, তাদের চোখে একটু পড়ে। এবার আসল কথায় আসি। দ্বিচারিতা কেন বলছি একের পর এক। প্রথম কথা, যদি এই এসআইআর এর কথাই ধরেন, তাহলে এসআইআর প্রসেস ভন্ডুলের চেষ্টা কারা করেছে প্রথম থেকে সে তো সবাই দেখেছে। তাহলে ইলেকশন কমিশনের হাতে যে নির্দিষ্ট ক্ষমতাগুলো আছে, সেই ক্ষমতাগুলোর সম্পর্কে তাদের জানা উচিত ছিল যে আমাকে ওই রাজ্য সরকারের স্টাফ নিয়েই এই প্রসেসটা করতে হবে। এটা খুব ক্লিয়ার জিনিস। আমি একটা নির্বাচন কমিশন, আমার নিজস্ব কোনো ম্যান পাওয়ার নেই, কর্মী বল নেই, তাহলে যে রাজ্যে আমি এসআইআর করি আমি বা অন্যান্য কর্মকাণ্ডগুলো করি, তাহলে সেই রাজ্যের স্টাফকে আমার ভাড়া নিতে হয়। এটা অজানা কিচ্ছু না। আপনি ভোটের আগে এমন একটা রাজ্যে এসআইআর করতে আসলেন যেটা দেখে সাধারণ মানুষ খুবই উৎসাহিত হলাম আমরাও, যে অবশ্যই একটা নির্বাচনী ভোটার তালিকা সেটা সংশোধিত হওয়া ভীষণ জরুরি। তার মধ্যে ঢুকে থাকা ভূত প্রেত দত্তি দানব এই সমস্ত ছিটকে ছুটকে বেরিয়ে যাওয়া খুব দরকার। সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে চায়। কিন্তু এই যে প্রশাসনিক ব্যবস্থা, এই ব্যবস্থা সম্পর্কে আপনারা কিচ্ছুটি জানতেন না। যে এখানকার এই যেমন মানে আজকে এমসিসি চালু হওয়ার পরে যাদের আপনি বদলি টদলি করছেন, শাস্তি টাস্তি দিচ্ছেন, তা আপনি জানতেন না, আপনারা জানতেন না যে এই পচে গলে যাওয়া একটা দলদাস সিস্টেম, সেইটাকে হাতে নিয়ে আপনাকে কাজ করতে হবে। এবং ওই এসআইআর প্রসেস পদে পদে বাধাপ্রাপ্ত হবে। যেখানে আপনাদের এসআইআর শুরুর আগের থেকে শাসক দল তার নেত্রী বারবার করে বলেছিলেন এসআইআর করতে দেব না দেব না দেব না। এই প্রসঙ্গে আপনাদের একটুখানি বলে রাখি, প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে আমার এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, সামান্য একটা আলোর উপর ভিত্তি করে এই এপিসোডটা করছি। যদি আপনাদের দেখতে বা কোনো শ্যাডোতে কোনো অসুবিধা হয় মার্জনা করবেন। এবার আসি আসল কথায়। তাহলে আপনারা তো সবটাই জানতেন, এবং পরবর্তীকালে যে ডিস্টারবেন্স গুলো আপনারা পরপর পরপর ফেস করতে শুরু করে দিলেন, তাতে করে কি পুরো ঘটনাটা সেই শাসক দল ওই কর্মীবর্গদের দিয়ে নিজেদের ইচ্ছা খুশি মতো, আজকে যে যারা বলছে যে ওই বিজেপির পার্টি অফিস থেকে নাম কেটে দেওয়া হয়েছে, টার্গেট করে একটি নির্দিষ্ট কমিউনিটির নাম কেটে দেওয়া হয়েছে, মহিলা ভোটারদের বিবাহের পরে নাম কেটে দেওয়া হয়েছে, সেই সেই জিনিসগুলো তারা আদালতে নিয়ে গেল। আদালতে আপনারাও গেলেন। আপনারা গিয়ে সেই আদালতে যখন অ্যাডজুডিকেশন প্রসেসের মধ্যে পুরো বিষয়টা গেল, সেখানে তো এই আদালত, এবার আসছে আদালতের একটা দ্বিচারিতার জায়গায়। এই আদালত সমস্ত পক্ষের সমস্ত সওয়াল জবাব শুনে কি বলেছিলেন, এসআইআর হবেই হবে, সুষ্ঠুভাবে ক্লিয়ার মানে স্মুথলি যাতে হয়, আমরা তাতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তার মধ্যে জুডিশিয়ারি এন্ট্রি নিল। এবং এটা মাথায় রাখতে হবে, এই একই সঙ্গে কিন্তু আরো 11টা রাজ্যে এসআইআর হয়েছে এবং স্মুথ হয়েছে, এবং পশ্চিমবঙ্গের থেকে বেশি নাম কাটা গেছে বলে এর আগের হিয়ারিং এ এই জাস্টিস সূর্যকান্ত তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন যে কেন পশ্চিমবঙ্গে এত সমস্যা। কিন্তু তার সাথে তো আর একটা রায়ও এই প্রধান বিচারপতি দিয়েছিলেন। সেটা কি, যে এই যে অ্যাডজুডিকেশন প্রসেস, এতে যে জেলা জাজেদের মানে নিয়োগ করা হচ্ছে বা
জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হচ্ছে, হোয়াট এভার ইউ ক্যান সে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করা চলবে না। খুব ভালো কথা, সেদিনকার মতো হিয়ারিং মিটে গেল। তারপরের ডেটে যে আবার হিয়ারিং ছিল, সেখানে এই আদালত একই বিচারপতিদের ডিভিশন বেঞ্চ, আরো কোথায় আক্ষেপটা, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কাদের নিয়ে? প্রধান বিচারপতি, সঙ্গে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি এবং আরেকজন। তারা তখন কি বললেন যে না, যখন গণতন্ত্রের বিভিন্ন রকম অধিকার রক্ষার ব্যাপার চলে আসলো, এবার সেখানে স্বীকার করে নেওয়া হলো যে ঠিক মতো ডকুমেন্ট নাকি আপলোড হয়নি। অনেক ক্ষেত্রে অনেকে সঠিক ডকুমেন্টকে ভুলভাবে আপলোড করে দেওয়া হয়েছে। হাসি লাগে। তখন এই বিচারপতির ডিভিশন বেঞ্চ কি রায় দিলেন? না, অ্যাপলেট ট্রাইব্যুনাল হবে এবার। যাদের নাম বাদ পড়ে যাবে তাদের আবার আপিল করবার সুযোগ দেওয়া হবে। মূলত এই রায়টাকে, মানে এই কথাগুলো, ইনিশিয়েটিভটা কে নিলেন? মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্যতম মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি মহাশয়। তাহলে অ্যাপলেট ট্রাইব্যুনাল গঠন করা হলো। এবার কোথায় হবে কেউ জানে না। আবার একটা হিয়ারিং, মানুষের মধ্যে অনিশ্চয়তা, মানে তুলকালাম কাণ্ড চলতেই থাকলো। ভাবুন তো, যে সত্যিকারের প্রকৃত ভোটার, তার নামটাও আর একটা বিদেশি ভুয়ো ভোটার তার সাথে মিলিয়ে যদি বাদ যায়, তার ক্ষেত্রে সেটা কতটা অপমানের, সামাজিক অপমানের কতটা, এটা তো গেল একটা আলাদা প্রশ্ন। তাহলে এবার যখন অ্যাপলেট ট্রাইব্যুনাল আপনারা ঘোষণা করলেন, তাহলে আপনার আগের রায়, যে জুডিশিয়াল অফিসারদের যা রায় হবে সেটাকে সুপ্রিম কোর্টের রায় হিসেবে মেনে নিতে হবে, আর কোনো কেউ প্রশ্ন তোলা যাবে না। তাহলে প্রশ্ন আপনারাই তুলে দিলেন না যে জুডিশিয়াল অফিসারদের ঠিক করে দেওয়ার, মানে ফাইনাল যে অ্যাডজুডিকেশন, ডিসপোজাল যেগুলো, তাহলে সেগুলো সঠিক নয়, এই প্রশ্ন উঠে গেল না? এবং তার জন্য অ্যাপলেট ট্রাইব্যুনালে আবার যান, আবার গিয়ে অ্যাপিল করুন। তাহলে সুপ্রিম কোর্ট নিজের দেওয়া রায়কে নিজে সবিরোধিতা করছে। পাশাপাশি আজকে ইলেকশন কমিশনের আইনজীবী মিস্টার নাইডু, তার সঙ্গে ছিলেন এনআইএ পক্ষের আইনজীবী মিস্টার রাজু, তারা কি করলেন? মুখ্যমন্ত্রীর যে ভাষণে তিনি বলছেন যে সিআরপিএফ বাহিনী ইউপি থেকে আসবে আপনাদেরকে মারতে, সেইটার ভিডিও ক্লিপ, তার সাথে জুডিশিয়াল অফিসার, মহিলা জুডিশিয়াল যিনি বিচারপতি ছিলেন, তার যে আর্তনাদ যে হাইকোর্ট প্লিজ দেখুন, আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাটাকে দেখবেন, এই ক্লিপগুলো ওখানে জমা দিলেন, দিয়ে বললেন এই পরিমাণ উস্কানি দেওয়া হচ্ছে, তাহলে কি করে কাজ করা যাবে। বিচারপতিরাও শুনলেন, দেখলেন, আশ্চর্য লাগলো দেখে। মাননীয় ধর্মাবতার, অপরাধ মাফ করবেন, কিন্তু প্রশ্ন তোলা, এই স্বাধীন গণতান্ত্রিক দেশ, সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে প্রশ্ন তোলবার। সেই ক্লিপটা দেখে প্রধান বিচারপতি হাসছেন। মানে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যগুলো দেখে আদালত হাসবে? মানুষের জীবন কোথায় থাকবে তাহলে? বিচার ব্যবস্থাকে নিয়ে কিন্তু আমি ইয়ার্কি করছি না, কিন্তু সাধারণ একটা প্রশ্ন তুলছি, যেটা যন্ত্রণার প্রশ্ন।
এইটুকু সহমর্মিতা তো আপনারা সাধারণ মানুষের জীবনযাত্রাকে দেখাতে পারেন, যেখানে আপনাদের নিযুক্ত করা জুডিশিয়াল মহিলা অফিসার প্রাণ ভয়ে আর্তনাদ করছে, তার পিছনে উস্কানিদাতা যে মাথা, সেই মাথার ভিডিও ক্লিপ যখন দেখানো হচ্ছে আপনার এজলাসে, এবং সম্মিলিতভাবে কপিল সিব্বাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্যাম দেওয়ান, মেনকা গুরুস্বামী, এরা লাগাতার বাধা দিচ্ছে, না ক্লিপটা শোনাবেন না, না ক্লিপটা শোনাবেন না। দয়া করে সুধী দর্শকবৃন্দ, কোন চ্যানেলই, প্রায় অনেক চ্যানেল এগুলো দেখায় না এই 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 অ্যাকচুয়াল এজলাসের ভিতর কি হলো, কিন্তু গত এপিসোডে একদম পুরো খুঁচিয়ে খুঁচিয়ে মানে ক্লিপের থেকে নিয়ে নিয়ে দেখিয়েছি সুপ্রিম কোর্টের ভিতরে ঠিক কি হয়, কি হয়েছে। একটু দয়া করে আপনারা পিছনের এপিসোডটা দেখে নেবেন, ঠিক এর আগেরটা। আপনি হাসবেন সেটাকে নিয়ে, যেখানে খোলা আম, মানে ছোট মেজ কি বলা যায়, গুন্ডা, সে তৃণমূলের যাতে ভোট পরে, বিজেপিকে যাতে ভোট না দিতে পারে, বাড়ি বাড়ি গিয়ে মাইক খাটিয়ে হুমকি দিচ্ছে, পরের দিন আদালতে গিয়ে ফটাস করে জামিন পেয়ে বেরিয়ে আসছে। জেল না, আগে বেল, জেলে ঢোকার আগেই বেল। পরবর্তীতে উৎসাহে তাতে মদত পেয়ে কি হচ্ছে, আর এক নেতা আর এক জায়গা থেকে বলছে বউ বাচ্চাকে বাড়ির থেকে বেরোতে দেবো না যদি ওই দলে ভোট না দেয়। তা এ তো 15 বছর ধরে দেখছে, না ভুল বললাম, তার আগেও দেখেছে বাম আমলে মানুষ। হয়তো তখন এত ভিডিও ক্যামেরা, কি বলে, ইউটিউব এই সমস্ত ছিল না বলে অতটা মানুষ, মানে অতটা ছড়াতো না জিনিসটা। কিন্তু ছড়াতে ছড়াতে ক্ষোভ পুঞ্জীভূত হতে হতে তারা কি করলো, একদিন দরাম করে উল্টে দিল যখন অবাধ নির্বাচনটা হয়েছিল 2011-এ। আর এই 11 বছর ধরে কি দেখছে মানুষ, কেউ চড়াম চড়াম, কেউ কি গুরু বাতাসা, কখনো মুখ্যমন্ত্রী বলছেন তার দলেরই নেতা বোম বানাতে এক্সপার্ট, সে আবার কোনো কলেজের মাথা। এই যেখানে একটি রাজ্যের পরিস্থিতি, যেখানে বিচারপতি সূর্যকান্ত, প্রধান বিচারপতি, তিনি নিজে বলছেন অ্যাপলেট ট্রাইব্যুনালের, বা মাননীয় জয়মাল্য বাগচি বলছেন অ্যাপলেট ট্রাইব্যুনালে তো পরিবেশটাই নেই এই রাজ্যে ট্রাইব্যুনাল বসানোর মতো। তাহলে আপনারা ব্যবস্থাটা নেবেন না কেন? আর এইখানে দেখুন নির্বাচন কমিশনের কিরম দ্বিচারিতা। আপনারা ক্লিপটা নিয়ে কি করছেন, প্রধান বিচারপতির এজলাসে নিয়ে চলে যাচ্ছেন। তাহলে আপনারা মনে করেন সেটা উস্কানি, তাহলে আপনারা মনে করেন যে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে এই ধরনের উস্কানি দিচ্ছে, আরো বিভিন্ন রকম কমিউনাল উস্কানি দেওয়া হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, এসআইআর নিয়ে মানুষকে খেপানো হচ্ছে, তার ফলবশত এই ঘটনাগুলো ঘটছে, যাতে করে অবাধ নির্বাচন করা সম্ভব না, বিশ্বাস করেন নিশ্চয়ই আপনারা। তাহলে আর্টিকেল 324টা কি করতে রয়েছে? তাতে তো ওই সুপ্রিম কোর্টে গিয়ে হাতে পায়ে ধরার কোনো ব্যাপার নেই। তাতে তো নির্বাচন কমিশন নিজে কাউকে অ্যারেস্ট করবার অর্ডার দিতে পারে বলে যেটুকু জানি। তাতে নির্বাচন কমিশন নিজে তো কোনো প্রার্থীর ক্যান্ডিডেচার ক্যান্সেল করে দিতে পারে, ব্যান করে দিতে পারে, কোনো রাজনৈতিক দলের স্বীকৃতি অস্বীকার করে দিতে পারে একটা সামান্য এই ঘটনার জন্য। আর এ তো মারাত্মক ঘটনা, ঘিরে ফেলে মেরে, মানে আর একটা কমিউনিটিকে দিয়ে নাকি মানে 12টা বাজিয়ে দেবে, গলায় ঝুলিয়ে রাখতে হবে পোস্টার, ভোট বিজেপিকে দেবো না দেবো না দেবো না এই সমস্ত বলে। এই তো সাংঘাতিক ব্যাপার। আপনার কি অবাধ ভোটের কথা বলছেন আপনার কাছে? এই যে দ্বিচারিতাগুলো দেখুন। আবার সেই একটু পিছনে চলে যাই, শেষ অংশটুকু একটু বলতে দিন সুধী দর্শকবৃন্দ। অভয়ার বিচার কেউ চাইনি, দুম করে সুপ্রিম কোর্ট মানে বিচার চেয়েছে, মানে সুপ্রিম কোর্টে তো কোনো ব্যাপারটা যায়নি, সুমুটো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মামলা করে বসে থাকলো। সেই মামলার পরিণতি কি হলো আমরা সবাই জানি। সেই মামলায় অভয়ার মানে কিভাবে তার ওপর অত্যাচার হলো, তদন্ত কিছু না, কোন হসপিটালে কত সিসিটিভি বসাতে হবে, ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সুরক্ষিত করতে হবে, বিশাল বড় কমিটি গঠন করতে হবে, হতে হতে 3-4টে হিয়ারিং চলে গেল। আর বোকা বাঙালি
হাঁ করে হাপিত্তেশ করে এই আমাদের মতো মানুষজন রাতের পর রাত রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস এই করে আমরা বেরিয়েছি। আবার একটা দ্বিচারিতা বলি, এইটা বলে এন্ড করব, যে এত কিছু যে প্রসেস, তাহলে আপনারা নিশ্চয়ই এসআইআরটার ব্যাপারে বলছি, তাহলে চাল আর কাঁকড় আলাদা করছেন, ভুয়ো ভোটার আর সঠিক ভোটার, কত আপনাদের আন্তরিক চেষ্টা, তাও কি 7 কোটি মানুষের কাছাকাছি তাদের একটা বিশাল ব্যাপার, সেটা করছেন, চাল থেকে কাঁকড় আলাদা করছেন। শুধু দর্শক বৃন্দ, ঠিক বলছি কিনা দয়া করে একটু কমেন্টে জানাবেন তো। যদি তার মধ্যে কেউ কেউ শিক্ষক থাকে তারা একটু হাত খুলে লিখবেন তো। যখন 26,000 মানে শিক্ষকের চাকরি দুর্নীতির প্রসঙ্গ উঠল, যখন ওই কি বলে ওটাকে প্রাথমিক চাকরি দুর্নীতির বিষয়ে উঠল, না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট, আপনারা নাকি চাল আর কাঁকড় আলাদা করতে পারলেন না। কি অবাক কাণ্ড! আপনারা 7 কোটি মানুষের মধ্যে থেকে চাল আর কাঁকড় আলাদা করতে পারছেন, আর শিক্ষকদের মাত্র কয়েক হাজার শিক্ষকের দুর্নীতি, তার মধ্যে কে ভুয়ো শিক্ষক আর কে যোগ্য শিক্ষক, তাকে আলাদা করতে হবে। সময় নিতেন, 5 মাস সময় নিতেন, ইন্টারভিউ করে করে, মানে আলাদা আলাদা ভাবে ডেকে ডেকে তাদের ঠিক করতেন। আপনারা বলেছিলেন না চাল আর কাঁকড় আলাদা করতে পারি না, পুরো প্যানেল ক্যান্সেল করে দিলেন একটাতে, দিয়ে আবার তাদেরকে পরীক্ষায় বসালেন ওই মানুষগুলোকে। আবার আর একটাতে কি করলেন, যা ছিল তাই চলুক, এতদিন চাকরি করেছে তো ওভাবেই চলতে থাকুক। এটা হচ্ছে প্রাথমিক নিয়োগটার কথা বললাম। একের পর এক দ্বিচারিতা। কেন নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এই সমস্ত কিছুর বিষয়, যে কোনো রাজনৈতিক দল যদি এই ধরনের হুমকিমূলক কাজকর্ম করে, সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, যে হোক, ইমিডিয়েটলি কেন ব্যবস্থা নেবে না? আজকে নয় তৃণমূল কংগ্রেস শাসক দল আছে, আগামীকাল বিজেপি শাসক দল হতে পারে। সেই বিজেপি যখন আরো 10 বছর গিয়ে তাদের কোমর মোটা হয়ে যাবে, তখন তারাও এই ধরনের উদ্ধত আচরণ করতে পারে। আমাদের ভারতবর্ষের ইতিহাস অ্যান্টি ইনকামবেন্সি এইভাবে তৈরি হয়েছে বারবার করে, ধরেই নিলাম না হয় ভবিষ্যতের কথা ভবিষ্যৎ দেখবে অবশ্যই, কিন্তু এখন যেটা ঘটছে সেটার বিচার কেন হবে না? সাধারণ দর্শক, সাধারণ মানুষ, আমরা শুধু দর্শকবৃন্দ সেই প্রশ্ন তুলুন। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের ভালো লাগলে এপিসোডগুলো একটু শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর একটু সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলকেও এটা বলে রেখেছি, একাধিক অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে, প্রচুর বাধা বিপত্তি কাটাতে হয়েছে আমাদের, তার জন্য সেইভাবে আমরা এগিয়ে উঠতে পারিনি। সেই ইতিহাস আর একটা এপিসোডে বলব। আজকের এপিসোডে বিদায় নিচ্ছি। আপনারা নজর রাখুন মানুষের ভাষা পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।